আজ 23শে জানুয়ারি। আপামর বাঙালির হৃদয়ে বিপ্লবের অগ্নিসংযোগকারী বীর ভোগ্যা সন্তানের জন্মজয়ন্তী। তাকে উৎসর্গ করে কথামানবিক কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশিষ্ট বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্য কুমার সেনগুপ্ত বিরচিত উদ্যত খড়গ শীর্ষক গ্রন্থের অংশবিশেষ। অচিন্ত্য কুমার সেনগুপ্ত রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারী কল্লোল যুগের লেখকদের মধ্যে অন্যতম ছিলেন। বাঙালির রাজনৈতিক চেতনার অন্যতম কাণ্ডারির ছেলেবেলার একটি বিশেষ সময়ের আখ্যান শুনে কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। তাহলে শুরু করা যাক। নিজের ঘরে এসে বসলেন বেণীমাধব। দেখলেন সামনেই দেয়ালে ভারতবর্ষের মানচিত্র। দেশ কি? দেশ কি শুধু একটা পটে আঁকা ছবি? শুধু একটা ভূগোল ভাগ বিশেষ? শুধু সজল নির্জল জনপদ, মাটি, পাহাড়, নদী, অরণ্য? নাকি রত্ন, খনি, পণ্য, শস্য, দ্রব্যের ভাণ্ডার? নাকি শুধু মানুষ? সেসব মানুষই বা কারা? দেশ হলো মানুষের বৃহত্তম প্রাণ চেতনা, তার অস্তিত্বের পরিপূর্ণ বিস্তার, তার জীবনের সার্থকতম এক দৈবত আবির্ভাব। যা কিছু নিয়ে সে বাঁচবার আয়োজন করেছে, তার ভাব, তার ভালোবাসা, তার ধর্ম, ঐতিহ্য, সংস্কৃতি, যা কিছু অর্থবহ, তারই এক উদাত্ত উচ্চারণ, পার্থিব হয়েও এক অপার্থিব উত্তেজনা। রবীন্দ্রনাথ ধরিত্রীকে বলেছেন তীর্থ দেবতার মন্দির প্রাঙ্গণ, আর স্বদেশকে বলেছেন ভারত তীর্থ, মহামানবের সাগর তীর, তার বিশ্বদেবতার প্রতিমূর্তি। হে বিশ্বদেব, মোর কাছে তুমি দেখা দিলে আজ কি দেশে, দেখিনু তোমারে পূর্ব গগনে, দেখিনু তোমারে স্বদেশে। আসতে পারি? বাইরে থেকে কে একজন কথা বলে উঠল। আসুন। একটি বাঙালি ভদ্রলোক ঘরে ঢুকল। নমস্কার। বেণীমাধব নমস্কার ফিরিয়ে দিলেন। আমাকে চিনতে পারছেন বোধহয়? আমি এখানকার কলেজের প্রফেসর। হ্যাঁ, চিনতে পারছি, বসুন। প্রফেসর বসল। বললে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট? বেণীমাধব ভুরু কুঁচকালেন। কেন বলুন তো? তিনি আপনার স্কুল সম্বন্ধে কয়েকটা খবর চান। স্কুল সম্বন্ধে? তা তিনি নিজে না এসে আপনাকে পাঠিয়েছেন কেন? না, তেমন কিছু নয়। প্রফেসর গম্ভীর হল। সে খবর তো শহরের সকলেই জানে। বেণীমাধব একটু হাসতে চেষ্টা করলেন। বললেন, যা সকলেই জানে তা আবার জানবার জন্য লোক পাঠাবার দরকার কি? তবু জিজ্ঞেস করি, সেটা এমন কি খবর? কেন, আপনার স্কুলের ছেলেরা 11ই অগস্ট ক্ষুদিরামের ফাঁসির দিন পালন করেনি? প্রফেসর তম্বি করে উঠল। সারা দিন রাত উপোস করে থাকেনি? বেণীমাধব শান্ত ও দৃঢ় স্বরে বললে, ছেলেরা উপোস করেছে কি না করেছে তা ছেলেরা জানে। ছেলেদেরকেই বরঞ্চ জিজ্ঞেস করুন। আপনি জানেন না? 11ই আগস্ট যে ক্ষুদিরামের ফাঁসির দিন, এ কথা কে না জানে? বেণীমাধব সুন্দর করে হাসলেন। আচ্ছা, আপনি জানেন না? প্রফেসর বিরক্ত হল। তার ভাবখানা এই, যেহেতু সে কলেজের শিক্ষক, সে স্কুলের যে কোনো শিক্ষকের চেয়েই উঁচু, তাই এবার তার স্বরে ঝাঁজ এলো। সে কথা হচ্ছে না, কিন্তু সেই ফাঁসি উপলক্ষ করে ছেলেরা হস্টেলে রান্না হতে দেয়নি, আর আপনি হেডমাস্টার, জেনে শুনেও কিছু বলেননি। বেণীমাধবও একটু রূঢ় হলেন। ছেলেরা নিজের ইচ্ছে খাবে না, রান্না হতে দেবে না, তাতে আমার বলবার কি আছে? না,
আপনি হেডমাস্টার, আপনি বারণ করতে পারতেন। একটা ভালো কাজ আমি বারণ করতে যাব কেন? ভালো কাজ? প্রায় একটা ঘা খেলো প্রফেসর। একজন বিপ্লবীর হত্যাকাণ্ডকে ছেলেরা সমর্থন করবে? আসল কথাটা তা নয়। বেণীমাধব শান্ত মুখে বললেন, আসল কথা দেশকে ভালোবাসা, দেশের জন্যে সর্বস্ব, এমনকি প্রাণ তুচ্ছ করা, এমনই একটা আদর্শের প্রতি প্রণাম জানানো। একে আপনি ভালো কাজ বলবেন না? নিজের দেশ হলে আপনার ওই ইংরেজ ম্যাজিস্ট্রেটও এটাকে ভালো কাজ বলতেন। হ্যাঁ, সেই কথাটাই জানতে এসেছিলাম। আচ্ছা, দেশকে ভালোবাসা সে কি শুধু ঘরে বসে স্তুতি বন্দনা করা, না মাঠে দাঁড়িয়ে গলাবাজি করা? কিছু একটা কাজ তো করতে হবে যাতে দেশের কিছু কল্যাণ হয়। দেশকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করাটাই কি দেশের বৃহত্তম কল্যাণ নয়? সে মুক্তি সাধনের চেষ্টাতেই তো ক্ষুদিরামের আত্মবলিদান। আদর্শটা দেখুন, দেখুন সেই আদর্শের প্রতি আনুগত্য। দেশ আমাদের মা, জনক জননী জননী। কি বলছেন রবীন্দ্রনাথ? বলছেন এমন মায়ের মতো দেশ আছে, এত কোল ভরা শস্য, এমন শ্যামল পরিপূর্ণ সৌন্দর্য, এমন স্নেহধারা শালিনী ভাগীরথী প্রাণা কোমল হৃদয়া। তরুলতাদির প্রতি এমনতর অনির্বচনীয় করুণাময়ী মাতৃভূমি আর কোথায়? তোমার যা দৈন্য মাত, তাই ভূষা মোর, কেন তাহা ভুলি। পরধনে ধিক গর্ব, ভরি কর জোর, ভরি ভিক্ষা ঝুলি। পুণ্য হস্তে শাক অন্ন তুলে দাও পাতে, তাই যেন রুচে। মোটা বস্ত্র বুনে দাও যদি নিজ হাতে, তাহে লজ্জা ঘুচে। কদিন পরে বেণীমাধবের নামে লম্বা খামে চিঠি এলো। তার ঘরে আরও কয়েকজন শিক্ষক বসে আছে। বেণীমাধব খামের মুখটা সরল রেখায় ছুরি দিয়ে কাটলেন। খামটা খোলা পর্যন্ত তিনি সৌন্দর্যের প্রতি সজাগ। ব্যস্ত হাতে বিশ্রী করে খামের একটা দিক ঝপ করে ছিঁড়ে ফেলে চিঠি বার করার তিনি পক্ষপাতী নন। যত বড় কঠিন চিঠিই হোক, খামটা সুশ্রীভাবেই খুলতে হবে। চিঠিটা খুলে পড়লেন বেণীমাধব। পড়তে পড়তে মুখটা একটু কঠিন হয়ে উঠল। তারপর চিঠিটা আবার ধীরে ধীরে পড়লেন খামের মধ্যে। কি না কি চিঠি! সবাই বেণীমাধবের মুখের দিকে তাকালো। আমাকে বদলি করে দিল। বদলি করে দিল হঠাৎ? হ্যাঁ, এই তো অর্ডার। কোথায়? কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। বেণীমাধব নির্লিপ্ত মুখে বললেন। একেবারে কৃষ্ণনগর? এ তো শাস্তি। শিক্ষকদের একজন বলল, আর একজন সত্য কথাটা বললে। এ আর কিছুই নয়, সেদিনের সেই ক্ষুদিরামের জের। বেণীমাধব ম্লান মৃদু রেখায় হাসলেন, বললেন, যে কারণেই হোক, সরকারি চাকরিতে বদলি আছি, তা নিয়ে মন খারাপ করলে তো চলে না। এ তো সেরকম নয়, এখানে কারণটা যে রাজনৈতিক। বললে আর একজন। বেণীমাধব দ্রব অথচ দৃঢ় স্বরে বললেন, সেটা আমার দেখবার কথা নয়। আমার উপর আদেশ হয়েছে, আমি তা মানব, আদেশ পালন করব। আমার চাকরির এই শর্ত লঙ্ঘন আমি করব কি করে? আমরা আমরা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করব। কয়েকজন মাস্টার তপ্ত হয়ে উঠল। চারদিকে হঠাৎ একটা চাপা কোলাহল শোনা গেল। স্যার বদলি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাই নাকি? কৃষ্ণনগরে? হ্যাঁ। কোলাহলটা বাড়তে বাড়তে একেবারে সুভাষচন্দ্রের একক কণ্ঠে স্পষ্টোচ্চারিত হলো, আমরা এ হতে দেব না। আমরা বদলির অর্ডার রদ করাবো। আমরা ধর্মঘট করব। সম্মিলিত ছাত্র জনতা সায় দিল। আমরা ধর্মঘট করব। হ্যাঁ হ্যাঁ, আমরা ধর্মঘট করব। হ্যাঁ।
1911 সালে সেকেন্ড ক্লাসে উঠেই সুভাষ বেণীমাধবের সংস্পর্শে এসেছে। দৃঢ় অথচ স্নেহল, সুনীতিপরায়ণ অথচ উদারবুদ্ধি, নিরাসক্ত অথচ আত্মীয়তম, বেণীমাধব যেন সুভাষের কাছে এক নতুন অভিজ্ঞতা। বেণীমাধব যেন দূর দুর্গম পাহাড়ের চূড়ায় এক সমতল শস্যক্ষেত্র। কি সুন্দর করে যে পড়ান, আর পড়ার বিষয়েরও বাইরে কত কি যে জানেন। সমস্ত ব্যক্তিত্বটাই বিনয় দিয়ে, বিদ্যা দিয়ে, তেজ দিয়ে এবং মাধুর্য দিয়ে আলোকিত। সত্যবোধের দৃঢ়তা দিয়ে তার মেরুদণ্ড ঋজু, অথচ চিত্ত মমতায় ভরা। সুভাষকে ডাকো। ছেলের দলকে পিছনে রেখে সুভাষ হেডমাস্টারের ঘরে প্রবেশ করল। তোমরা এসব কি আওয়াজ তুলেছ বলো তো? বেণীমাধব অন্তরঙ্গ অথচ একটু কঠিন গলায় প্রশ্ন করলেন। সুভাষ চুপ করে রইল। বেণীমাধব বললেন, আমার বদলির চাকরি, যেখানে বদলি করবে সেখানেই হাসি মুখে কাজ করব। এতে আবার বিক্ষোভ কিসের? কিন্তু যে কারণে বদলি করা হচ্ছে সেটা অন্যায়। সুভাষ দৃপ্ত স্বরে বলল, কারণটা তো তোমরা অনুমান করছো, অন্য কারণও হতে পারে। বেণীমাধবের মুখ শান্ত ও নির্লিপ্ত। কারণ যাই হোক, বদলি বদলি, কর্তব্য হচ্ছে কর্তব্য। তোমাদের কাজ হচ্ছে লেখাপড়া শিখে বড় হওয়া, আর আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে হেডমাস্টারি করা। শুধু পড়ানো নয়, তোমাদের প্রাণে বড় হওয়ার মন্ত্র দেওয়া। এর মধ্যে বিক্ষোভ কোথায়? ধর্মঘট না হয় অন্য কোনো পথে কি প্রতিকার খোঁজা যায় না? অন্য আবার কি পথ? আবেদন নিবেদন? কথাটা ভাবতেই সুভাষের মুখে দৈন্যের ছায়া পড়ল। সুভাষ দলবল নিয়ে চলে গেল। কাঠজুড়ি নদীর ধার ধরে দু বন্ধুতে বেড়ায় সুভাষ আর চারু। আর আশ্চর্য, তারা দেশের কথা নিয়ে আলোচনা করে। তারা দুজনেই শুনেছে তখন রুশ জাপান যুদ্ধের কথা। জাপানের অ্যাডমিরাল টোগো কেমন রাশিয়ার বিশাল বাল্টিক বাহিনীকে উড়িয়ে দিয়েছে। জাপান তো কত ছোট্ট দেশ, দুর্বল দেশ। সে যদি রাশিয়ার মতন বিরাট দেশকে ঘায়েল করতে পারে, ভারতবর্ষ কেন এঁটে উঠবে না ইংরেজদের সঙ্গে? চাই গঠন শক্তি, চাই বল সাধনা, চাই একত্ববোধ। ইংরেজ তো সঠতা করে সেই একত্ববোধের মূলেই কুঠার হানছে। আগে মানুষে মানুষে ভেদ করো, পরে প্রদেশে প্রদেশে ছেদ করব। জাপানের মতো জাগ্রত দেশ প্রাচ্যে আর কোথায়? জাপানের জয়ে সমগ্র এশিয়ার অভ্যুত্থান। জাপানের দেখাদেখি ভারতবর্ষ এবার জাগুক, তার মরা গাঙে বান আসুক। তার আগে বুয়োর যুদ্ধে ইংরেজের পরাজয় হলো। যেহেতু ইংরেজ হেরেছে, তাইতেই ভারতবর্ষের আনন্দ। শত্রুকে নির্জিত দেখার মতো সুখ কোথায়? নদীর ধারে কখনো বা হেডমাস্টারের সঙ্গেই দেখা হয়ে যায়। সাধারণত এ অবস্থায় ছাত্ররা দূর থেকেই পলায়ন করে কিংবা দৈবাত মুখোমুখি হয়ে পড়লে পাশ কাটায়। কিন্তু সুভাষ পালাতে জানে না। নম্র হয়ে বেণীমাধবকে অভিবাদন করে, যদি মাস্টার মশাই নতুন কিছু শোনান। তুমি কি ইংরেজের উপর রাগ করে স্বদেশী হবে? বেণীমাধব জিজ্ঞেস করলেন। নাকি স্বদেশের জন্যেই স্বদেশী হবে? সুভাষ বললে, স্বদেশের জন্যই স্বদেশী হব। সেইটাই বড় কথা। দেশকে ভালোবাসি ইংরেজের উপর রাগ করে নয়। দেশকে ভালোবাসি একান্ত করে সে আমারই দেশ বলে। আর সেবা না করে আমাদের উপায় কি? চোখের সামনে দেখতে পাচ্ছি ভগবান আমাদের কতভাবে সেবা করছেন। আলো হয়ে, জল হয়ে, বাতাস হয়ে, আগুন হয়ে, আর ক্রমাগত ডাকছেন, আমার মতন এমনই সেবা পরায়ণ হও। চোখের উপর তিনি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছেন, তবু আমরা দেখেও দেখি না, আলস্যে আচ্ছন্ন হয়ে থাকি। আপনি আশীর্বাদ করুন, আমি দেখতে চেষ্টা করব। হ্যাঁ, এমনই একটা আদর্শকে চোখের সামনে নিরন্তর দাঁড় করিয়ে রাখবে। এই আদর্শ দর্শনই শ্রেষ্ঠ দর্শন। আরও কত সময়, কত কথা।
অনুপ্রেরণার কথা, কিন্তু তাকে তো এবার বিদায় নিতে হবে। তিনি চলে গেলে আদর্শ দর্শন হবে কি করে? হবে, তাহলেও হবে। কে যেন মনের গভীর থেকে বলল, আত্মদর্শনই আদর্শ দর্শন। কটক স্টেশনে ট্রেন এসে দাঁড়ালো। প্ল্যাটফর্মে ছাত্রদের ভিড়, মাঝখানে বেণীমাধব, গলায় ফুলের মালা। যে ছেলে আসছে সেই তার গলায় মালা পরিয়ে দিচ্ছে। কোনো একখানি পরিচিত প্রদীপ্ত মুখের জন্য বেণীমাধব যেন ভেতরে ভেতরে চঞ্চল হয়ে রয়েছেন। সুভাষ কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। সে তার গুরুর কাছ থেকে শেষ আশীর্বাদ নেবে না? ভাবতে ভাবতেই সুভাষ এসে হাজির, হাতে সুন্দর একটা মালা। উদার শ্রদ্ধার ভঙ্গিতে সে মালা বেণীমাধবের গলায় পরিয়ে দিয়ে আভূমি নত হয়ে তাকে প্রণাম করল। বেণীমাধব সুভাষকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বললেন, ভগবানের কাছে প্রার্থনা করি একটা মানুষের মতো মানুষ হয়ে ওঠো তুমি। আমাদের প্রার্থনা, আশীর্বাদ ভগবানের। ট্রেন ছেড়ে দিল। বেণীমাধব দরজা ধরে দাঁড়িয়ে আছেন। ইকি, তার চোখে জল কেন? চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে আছে সুভাষ। ট্রেনের দিকে সে তাকাতে পারছে না। তারও চোখ ফেটে জল বেরোচ্ছে। এই চোখের জলেরই আরেক নাম আগুনের ফুলকি। কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিতে আজ শুনলেন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা উদ্যত খড়গ শীর্ষক নেতাজি জীবন স্মৃতি। বেণীমাধব ও শিক্ষক মণ্ডলী শ্রমণ, পথক ও সূত্রধর হৃদাকাশ, প্রফেসর ও অন্যান্য চরিত্রে আমি সৌহার্দ্য এবং সুভাষচন্দ্র বোসের ভূমিকায় অনির্বাণ। প্রচারচিত্র প্রস্তুতিতে সৌহার্দ্য, প্রচার ও বিপণন রীতিরেখা, শাব্দিক সম্পাদনা, আবহ সঙ্গীত ও পর্ব পরিচালনায় হৃদাকাশ। আশা করি আমাদের আজকের এই নিবেদন আপনাদের ভালো লেগেছে। এইভাবেই পাশে থাকবেন আমাদের। আগামী দিনে আরো অনেক গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। সাথে থাকবেন কিন্তু।